নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি 4টে 4 দিকে এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখবো। ছত্তিশগড়ের বিজাপুরে সেখানে নিরাপত্তা বাহিনীর গাড়িতে আইডি বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে। শনিবার থেকেই অভিযান চলছিল আর আজকে তারপর এই ধরনের ঘটনা, যেখানে ঘটনায় চালক সহ 9 জন জওয়ানের মৃত্যু হয়েছে। আপনাদেরকে এই মুহূর্তের বড় খবর দিচ্ছি, ছত্তিশগড়ের বিজাপুরে সেখানে নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে আইডি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেখানে 9 জন জওয়ানের মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছেন। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। একাধিক আগ্নেয়াস্ত্র সেখান থেকে উদ্ধার করা হয়েছিল। আপনারা জানেন যে গত শনিবার সেখানে যে অভিযান চালানো হচ্ছিল এবং সেই অভিযান, একদিকে মাওবাদীরা, অন্যদিকে নিরাপত্তা বাহিনী, এই দুপক্ষের যে সংঘর্ষ, সেই সংঘর্ষের ফলে বেশ কয়েকজন মাওবাদী তাদের মৃত্যুর ঘটনা ঘটেছিল এবং আজকে নিরাপত্তা বাহিনীর গাড়িতে সেখানে আইডি বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে, যার কারণে 9 জন জওয়ানের মৃত্যু হয়েছে। আমরা সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি, আপনাদের সঙ্গে এক্সক্লুসিভ খবর আপনাদেরকে দিচ্ছি। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে এবং নিরাপত্তার বাহিনীর যে গাড়ি কিভাবে ভেঙে চুরমার হয়ে গিয়েছে এই আইডি বিস্ফোরণের জেরে, সেই ছবি এই মুহূর্তে সরাসরি রাখছি আপনাদের সামনে। এক্সক্লুসিভ কলকাতা টিভিতে দেখাচ্ছি এই খবর। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যেভাবে এই যে আইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে। আমরা এই নিয়েই কথা বলবো। ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। মৌপিয়াদি, ঠিক কি ঘটনা ঘটেছে? শনিবার অভিযান চলেছিল, তারই কি বদলা বলা যেতে পারে এটা? দেখো, এখানে প্রথমে তোমায় জানিয়ে রাখি যে আমরা যেটা জানতে পারছি যে দুপুর 2:15 নাগাদ এই ভয়াবহ বিস্ফোরণ, ভয়াবহ আইডি ব্লাস্ট ঘটানো হয়েছে কুদ্রু বেদ্রে যে রাস্তা, সেই রাস্তায় এই আইডি ব্লাস্ট ঘটানো হয়েছে এবং পুলিশ ভ্যানকে নির্দিষ্টভাবে টার্গেট করে যে ছবি আমরা দেখতে পাচ্ছি এবং বিস্ফোরণের ভয়াবহতা কতটা সেটা আমরা যদি এই ক্রেটারটা, যে বিস্ফোরণের ফলে যে গর্ত তৈরি হয়েছে সেটা দেখি তাহলেই দেখা যাচ্ছে। শুধু তাই নয়, আমরা কলকাতা টিভিতে এক্সক্লুসিভ সেই ছবি দেখাবো যেখানে দেখা যাচ্ছে যে এমনকি দেহাংশ, আমি ফুল স্ক্রিনে এই ছবি নিতে বলবো পিসিআরকে এবং আমি দেখানোর চেষ্টা করব যে এরকম ছবিও ধরা পড়েছে যে দেহাংশ, গাড়ির অংশ এবং দেহাংশ সেটা গাছের মাথায় পৌঁছে গেছে। অর্থাৎ এ থেকেই বোঝা যায় যে এই আইডি ব্লাস্ট যে ঘটানো হয়েছে তার বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল এবং কি ধরনের ভয়াবহ বিস্ফোরণ ঘটানো ঘটেছে। যেটা আমরা জানতে পারছি এখনো পর্যন্ত যে যখন দান্তেওয়াড়ার যে ডিআরজি পার্টি তারা যখন আজকে ফিরছে, আমরা জানি যে লাগাতার এই দেখতে পাচ্ছি আমরা যে গাড়ির অংশ পড়ে রয়েছে এবং রীতিমতো গাছের মাথায় এই গাড়ির অংশ পৌঁছে গেছে। এই ছবি ধরা পড়েছে এই মুহূর্তে। আমরা ঘটনাস্থল থেকে যে ছবি পাচ্ছি, যেটা আমরা এক্সক্লুসিভ কলকাতা টিভির পর্দায় দেখাচ্ছি, আমরা যেটা জানতে পারছি যে আজকে দুপুর 2:15 নাগাদ এই বিস্ফোরণ ঘটানো হয়। আমরা যেটা তুমিও বলছিলে অভিক, যে দান্তেওয়াড়া, নারায়ণপুর এবং বিজাপুরে যে জয়েন্ট অপারেশন চালানো হচ্ছে এবং যে জয়েন্ট অপারেশনে আমরা জানি যে অবুঝমার এলাকায় সেখানে 5 জন মাওবাদীর মৃত্যু হয়েছে এবং যাদের মধ্যে যেটা মনে করা হচ্ছে যে দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির যে 32 নম্বর প্ল্যাটুনের খুব সিনিয়র কমান্ডার সেখানে রয়েছে, যার শনাক্তকরণের কাজ এখন অবধি চলছে বলে জানা যাচ্ছে। এই যে জয়েন্ট অপারেশন চলছে সেই জয়েন্ট অপারেশন থেকেই দান্তেওয়াড়ার এই ডিআরজি পার্টি তারা ফিরছিল বলে আমরা জানতে পারছি এবং খুব নির্দিষ্টভাবে কিন্তু মরণ কামড়, যেভাবে ক্রমাগত এই বাস্তার পুলিশের ক্রমাগত অভিযানে এবং জয়েন্ট অপারেশনে আমরা দেখতে পেয়েছি সাম্প্রতিক অতীতে যেভাবে কোণঠাসা হয়ে যাচ্ছে মাওবাদীরা, সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু একটা পাল্টা প্রত্যাঘাত আজকে করলো এবং যেটা নিঃসন্দেহে তাদের টার্গেট হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন মাওবাদীদের একাধিক শীর্ষস্থানীয় নেতা তাদের এনকাউন্টারে মৃত্যু হয়েছে এবং পরপর এনকাউন্টারের ঘটনা আমাদের চোখের সামনে আসছে, সেই সময় দাঁড়িয়ে পাল্টা প্রত্যাঘাত এবং এই বার্তা দেওয়ার চেষ্টা করা যাতে প্রশাসনের মরাল ভেঙে দেওয়ার একটা চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে 8 জন জওয়ানের মৃত্যু হয়েছে এবং একজন চালক, মোট 9 জনের মৃত্যুর কথা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি, যেটা বাস্তারের আইজি যেটা জানাচ্ছেন যে 9 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত, যার মধ্যে দান্তেওয়াড়া ডিআরজির 8 জওয়ান রয়েছেন এবং একজন চালক রয়েছেন। এবং যেটা আমরা তুমি যেটা একটু আগেও বলছিলে যেভাবে আমরা দেখতে পেয়েছি যে সার্চ অপারেশন চলছিল এই অবুঝমার এলাকায়, যে লাগাতার এনকাউন্টার চলে আসছে, যেভাবে মাওবাদী দমন অভিযান, যে জয়েন্ট অপারেশন চলছে, মাওবাদী অভিযানের তীব্রতা ক্রমশ বাড়ছিল এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম যে অবুঝমারে 5 জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে এনকাউন্টারের পর। এবং আজকে সকাল অবধিও আমরা যেটা খবর পাচ্ছিলাম যে
থেমে থেমে এনকাউন্টার হচ্ছে সেই খবর পাওয়া যাচ্ছিল। এইরকম জায়গায় দাঁড়িয়ে কিন্তু কৌশলগতভাবে প্রশাসনকে বড়সড় চাপে ফেললো মাওবাদীরা, এবং যেখানে দাঁড়িয়ে আমরা দেখছি যখন মাওবাদীদের তরফে ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে যখন এই নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের এনকাউন্টার চলছে এবং সমস্ত নজর যখন ওই এনকাউন্টার যে জারি রয়েছে সেই দিকে ছিল, সেই সময় দাঁড়িয়ে এই যে ফিরতি নিরাপত্তা বাহিনীর গাড়ি, সেই গাড়িতে দেখো আমি এই ছবিটা দেখাতে চাইছি যে পুলিশ ভ্যানের টুকরো সেটা গাছের মাথায় উঠে গেছে, তুমি দেখতে পাচ্ছ অবিক, রীতিমতো গাছের মাথায় উঠে গেছে পুলিশ ভ্যানের টুকরো এবং দেহাংশ। আমরা ঘটনাস্থল থেকে যা খবর এখনো পর্যন্ত পাচ্ছি যে দেহাংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে, যা থেকে বিস্ফোরণের তীব্রতা ঠিক কতটা ছিল তা স্পষ্ট বোঝা যাচ্ছে এই ছবি দেখলেই, ভয়াবহ ছবি দেখলে। এবং খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশাসন যেভাবে মাওবাদী দমন অভিযানটা চালাচ্ছিল এবং ফোকাসটা ছিল যেখানে এনকাউন্টার চলছে, থেমে থেমে এনকাউন্টার চলছে সেই দিকে, সেখানে খুব কৌশলগতভাবে একটা পাল্টা প্রত্যাঘাত, একটা মরণ কামড়ের চেষ্টা মাওবাদীদের তরফ থেকে, এবং যেটাতে অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে তারা যথেষ্ট সফল, কারণ ইতিমধ্যেই 9 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ডিআরজির দান্তেওয়াড়া ডিআরজির 8 জন জওয়ানের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি, এবং আরো বিস্তারিত তথ্যের জন্য আমরা অপেক্ষা করছি। হবে পপিদি, আবারও তোমার সাথে কথা বলবো, তার আগে আমরা দর্শকদেরকে আরো একবার সেই ছবিটা দেখাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ভয়ানক বিস্ফোরণের ঘটনা এই মুহূর্তে সেখানে ঘটেছে, এবং গাড়ি রীতিমতন যে নিরাপত্তা বাহিনীর গাড়ি, সেই গাড়ি এই মুহূর্তে এতটাই বিস্ফোরণের তীব্রতা ছিল যে গাছের ওপরে উঠে গিয়েছে, এবং যেমনটা মৌপিয়াদি জানাচ্ছিল যে সেখানে জওয়ানরা তাদের যে দেহাংশ, সেই দেহাংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। শনিবার থেকে এই মাওবাদী বিরোধী অভিযান চলছিল এবং সেখান থেকে ফেরার পথেই এই ধরনের বড়সড় ঘটনা, নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে আইডি বিস্ফোরণ, যার জেরে যে তীব্রতা, সেই তীব্রতার ছবি দেখতে পাচ্ছেন, যেভাবে নিরাপত্তা বাহিনীর গাড়ি এই মুহূর্তে উঠে গিয়েছে ভাঙচুর অবস্থাতে গাছের ওপরে। আমরা দুটো ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। মৌপিয়াদি, আবারও তোমার সাথে যে বিষয়টা জানতে চাইবো, তুমি বলছিলে যে এটা একটা পাল্টা প্রত্যাঘাত, শনিবারের পাল্টা প্রত্যাঘাত। কোথাও গিয়ে তাহলে কি এই অভিযান শেষ হওয়ার পরেও আত্মগোপন করেছিল তাহলে তারা, এবং এই যে মাওবাদী যারা রয়েছে তারা কি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে? তাহলে দেখো অভিক, এটা বুঝতে হবে যে যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করছি সেখানে আত্মগোপন একটা বিষয় নয়, সেখানে কিন্তু মাওবাদীদের দখলে একটা দীর্ঘ এলাকা, এবং যে এলাকায় গত কয়েক বছরে আমরা দেখেছি যে ভীষণ রকম ভাবে যে প্রশাসনিক যে ভাবে মাওবাদীদের হ্যান্ডলিং সেটা চলছে। কাজে এই ছত্তিশগড়ে মাওবাদীদের একটা পুরনো বেস আছে, 80-র দশকের থেকে যে বেস চলছে, এবং সেখানে দাঁড়িয়ে বড়সড় ধাক্কার মুখোমুখি সাম্প্রতিক অতীতে মাওবাদীরা হয়েছে, কারণ পরপর বেশ কিছু এনকাউন্টারে একাধিক শীর্ষস্থানীয় মাওবাদী নেতা তাদের নিকেশ করা হয়েছে, এবং যেখানে দাঁড়িয়ে অবুঝমার অঞ্চল একসময় মাওবাদীদের একেবারে নিশ্ছিদ্র একটা অভয়ারণ্য ছিল, সেখানে দাঁড়িয়েও আমরা দেখেছি সেখানে দফায় দফায় অভিযান চলছে, এবং সেখানেও যথেষ্ট কোণঠাসা মাওবাদীরা। এই জায়গায় দাঁড়িয়ে এই বাস্তারে তাদের অস্তিত্ব জাহির করার একটা প্রয়োজন ডেফিনেটলি ছিল, কারণ মাওবাদীরা ওই কোণঠাসা অবস্থাটা মরণ কামড় দিয়ে প্রশাসনকে বার্তা দেওয়ার চেষ্টা করলো। শুধু তাই নয়, এখানে যেটা আমাদের মাথায় রাখতে হবে যে এমন সময় এই পরিকল্পনাটা এমন সময় নিতে হলো, যে এমন সময় তারা নিল যখন এই 32 নাম্বার প্লাটুনের DKSZC যে PLG প্লাটুন নাম্বার 32 এর সিনিয়র কাডারও এই 5 জন মাওবাদীর মধ্যে, নিহত 5 জন মাওবাদীর মধ্যে আছে বলে জানা যাচ্ছে। সেই সময়ই পাল্টা প্রত্যাঘাত। একেবারেই গোপিয়াদি, অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছিলাম আপনাদের সামনে। কপিলমুনি আশ্রমে সরাসরি দেখাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন। কিন্তু গঙ্গাসাগরের একদিকে সুন্দরবন, সুন্দরিনী, একদিকে অরণ্য, একদিকে সমুদ্র, একদিকে মন্দির, আর একদিকে পুণ্যার্থী, এই বিরাজমান জিনিস, এটা সাগরের পাশে, মানে সাগরের মধ্যেই প্রায়। আর কুম্ভ মেলা যেটা হয়, 3টে নদী, একটা মিলনস্থল, পাহাড় আছে, মানে একটা বডি, একটা শুকনো জায়গা আছে, মানে জাস্ট ল্যান্ড, প্লেন ল্যান্ড। সেখানে আমাদের যেমন ত্রিবেণী আছে হুগলিতে, আপনারা জানেন, সেই রকম এই জায়গাটায় হয় কাজেই। আর আমাদের এখানে যেটা হয়, পুরো জল পেরিয়ে প্রায় জলের মধ্যেই গঙ্গা স্নান করে মানুষকে জল পেরিয়ে এসে গঙ্গা স্নান করতে হয়, পুণ্যার্থীতে ফিরে যেতে হয় গঙ্গা স্নান করে। আপনাদের সবার সহযোগিতা আমরা আশা করি। आप लोग को शुभकामना, और आप लोग सब साथ दे, साथ रहे। गंगा सागर मेला बहुत सारे आदमी आते हैं,
जैसे वो आहिस्ता आहिस्ता आए और आहिस्ता आहिस्ता जाए कि उसको पानी का अंदर से आने पड़ता है। इसी के लिए जो ब्रिज पहले ही करना चाहिए था गवर्नमेंट ऑफ इंडिया को नहीं कर पाए। हम लोगों ने राज्य सरकार का ओर से नया ब्रिज बनाने जाने के लिए टेंडर कॉल किया है। जितना दिन लगेगा काम करने के लिए उसके बाद बहुत सुविधा हो जाएगा। और जो साधु संत आपका परिवार पूरा हिंदुस्तान से जो लोग आते हैं, हम सब लोगों को शुभकामना देके कहेंगे कि आप आहिस्ता आहिस्ता आओ और आहिस्ता आहिस्ता जाओ। जैसे कोई खराब कोई इंसिडेंट ना हो, कोई स्टैम्पेड ना हो। पुलिस का साथ इसके लिए मीटिंग किया है और एनजीओ को लेके, गंगा सागर का मुनि महाराज को लेके, भारत सेवा संघों को लेके, जैसे कलकत्ता में उसको कैंप ऑफिस होता है और लोगों को लेके, पूरा जो हमारा डिपार्टमेंट है, कोई पानी देता है, कोई रास्ता बनाते हैं, कोई विद्युत देते हैं, ऐसे सब डिपार्टमेंट को लेके मीटिंग करके हमारा भी 8-10 मिनिस्टर रहेगा। कोई काबदीप में रहेगा, कोई लॉटेट में रहेगा, कोई गंगा सागर में रहेगा, हमारा बहुत सारा ऑफिसर भी रहेगा। कोऑर्डिनेशन मीटिंग हमारा बहुत किया है और आप लोगों को देखभाल करने के लिए वो लोग हैं। हमारा प्रशासन पूरा कार्रवाई करेंगे। खाली प्रशासन जो करेंगे उसको बात पे ध्यान दीजिए और वो जो बात कहे वो बात आप जरूर सुनिए। एक साथ में सब तो आप लॉन्च में नहीं जा सकते हैं, एक साथ में सब आप बोर्ड में नहीं जा सकते हैं, ये बहुत डीप है। इसी के लिए जितना जितना संभव होगा पुलिस आहिस्ता आहिस्ता आप लोगों को ले जाएगा, ले आएगा। इसमें आप ध्यान दें। और गंगा सागर में भी इसके लिए कैंप होता है। वो लोग भी माइक्रोफोन सिस्टम में 3-4 लैंग्वेज में अनाउंस भी करते हैं, जैसे आप लोगों को कोई दिक्कत ना हो, आप लोग अच्छा रहे, सुस्त रहे, सुंदर रहे, यही मेरे को कहना है। मैं हर साल आते हैं तो पहले कैसे परिस्थिति हुआ है, कैसे हमारा परिकल्पना ठीक हुआ है कि नहीं हुआ है, और देखने के लिए हर साल हम विजिट करते हैं। कोऑर्डिनेशन मीटिंग बहुत हो गया, लेकिन हम विजिट करते हैं इसी के लिए कि आप लोग जैसे और भी ज्यादा से ज्यादा साथ दें, इसी के लिए थैंक यू सो मच। मैं कपिल मुनि आश्रम का पूरा पुण्यनाथ जी को, महाराज को, श्रीदास जी को, परिवार को, सबको हम बहुत बहुत शुभारंभन करती हूँ। आपनारा भालो थाकुन, सुस्थ थाकुन। आप हर साल आती है गंगा सागर में और हर साल यहाँ पर ये गंगा सागर को राष्ट्रीय मेला घोषित करना चाहिए। और आपको ऐसा लगता है कि केंद्र सरकार जो है वो बंगाल से केवल जीएसटी वसूलने के लिए वो 1% देता भी नहीं है। और इसका देखिए, कुंभ मेला को हम सम्मान करते हैं, वो भी हमारा देश का नेशनल मेला है, लेकिन उधर में रोड कनेक्शन है और इधर में एक आदमी को पानी पकड़ के पानी से आने पड़ता है, बहुत मुश्किल से। पहले गंगा सागर में कुछ नहीं था, हमारा सरकार आने का बाद हम लोगों ने सब कुछ कर दिया। अभी जिसका जरूरत है एक ब्रिज बनाने का, वो भी हमने टेंडर कर दिया, रुपया भी दे दिया, 3 साल लगेगा बनाने के लिए। कपिल मुनि आश्रम गंगा सागर थोड़ा आगे आ रहा है, ये तो सागर का अंदर का बात है। 3 दफे डूब भी चुका मंदिर, नया मंदिर बनाया, तो इसी के लिए ये लोगों ने ट्वीट किया है कि इधर में कॉम्पीट करने के लिए मंदिर कमेटी। और जो बात है, ये मेला को जातीय मेला घोषणा करने के लिए, ये हमारा हक है, हम भीख नहीं मांगते हैं, ये हमारा हक है कि इधर में पूरा हिंदुस्तान से सब लोग आते हैं, अच्छा करके दर्शन करते हैं, एक पवित्र जगह है। इसी के लिए ये हमारा अपील है, इसको ध्यान से देखें। और पानी से जो लोग आते हैं, 1 करोड़ लोग लास्ट ईयर में भी आया, बहुत ध्यान से काम करना पड़ते हैं। इसी के लिए ये हमारा मांग है, कभी ना कभी तो हो जाएगा ना।
अपनी राज तो नहीं हो रही है ना, केंद्र सरकार जो जीएसटी काट कर ले जाती है लेकिन कुछ देता नहीं है बंगाल को, तो अपनी वो ठीक है, वो तो मंदिर का बात हम मंदिर में कहे, बाहर का बात हम बाहर में कहे। आगे मंदिर और से बोलने दो। मैं परम आदरणीय दीदी आज कपिलमुनि भगवान के चरणों में आशीर्वाद लेने की है। जैसा कि विदित है, प्रत्येक वर्ष दीदी पूरे गंगा सागर द्वीप का निरीक्षण करती हैं, क्योंकि यहाँ पर भारत से बहुत से श्रद्धालु लाखों करोड़ों में आते हैं और प्रत्येक वर्ष दीदी यहाँ निरीक्षण करने आती हैं कि कैसी सुविधा है, कैसी व्यवस्था, उन्हें कोई तकलीफ ना हो। ऐसी स्थिति में आज कपिलमुनि भगवान के चरणों में ये आशीर्वाद लिया और गुरु जी से भी आशीर्वाद लिया, पूज्य महंत ज्ञानदास जी महाराज। जैसा कि अभी चर्चा हो रही थी, दीदी ने कहा कि गंगा सागर 3 मंदिर जैसे जा चुका है, समुद्र देवता निरंतर आगे बढ़ रहे हैं। भगवान और इसकी नुकसान ना हो कुछ, इन सबको दृष्टिगत रखते हुए पूज्य गुरुदेव भगवान महंत ज्ञानदास जी ने कहा है, दीदी को आश्वासन दिया है कि जो भी होगा मंदिर प्रशासन की तरफ से उसको रोकने का हर संभव प्रयास किया जाएगा, चाहे जो भी पैसे लगे वो लगाएगा मंदिर प्रशासन। और हृदय से मैं आभार व्यक्त करता हूँ दीदी का। मैं ज्यादा ना बोलूँ क्योंकि दीदी स्वयं सब बता चुकी है। मंदिर का अथॉरिटी से देना पड़ेगा और जो कंक्रीट का करने के लिए। हाँ, मंदिर ही प्रशासन सब व्यवस्था करे, जो भी कंक्रीट जो भी लगेगा रोकने के लिए जो भी व्यवस्था होगा वो मंदिर प्रशासन की तरफ से ही दिया जाएगा सर। हाँ, प्रशासन तो आपके साथ है। मंदिर प्रशासन तो है ही दीदी जो है, बाकी सरकार का जो है वो तो अलग है। देखो अभी इधर में मत बोलो, अभी बेंगलुरु में दोनों को हुआ, हम इसको हमारा इधर में अभी तक नहीं हुआ, लेकिन प्रिकॉशन जो हुआ जो लेना है वो हमारा सीएस ने मीटिंग करके ले लिया। तो इसके लिए आपको आतंक छड़ाने का कोई जरूरत नहीं है। अभी देखो मेरा अच्छा से करने दो, अभी ऐसा कोई अलर्टनेस कोई हमारे पास नहीं है, जो होगा मैं आपको बता देंगे। And our government is always ready to do any service for the people. COVID we fought, you know, कैसे कभी को टाइम में हम लोगों ने किया है। हम जो भी अगर कुछ होगा, हमारा कोई गाइडलाइंस आएगा तो हम जरूर देंगे। আর এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো, ভারতে HMPVর সন্ধান, চীন থেকে ভাইরাস সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে বেঙ্গালুরুতে, সেখানে ভাইরাসে আক্রান্ত হয়েছে ইতিমধ্যেই 3 মাস এবং 8 মাসের শিশু। চীনা ভাইরাসের সংক্রমণ নয় আশ্বাস স্বাস্থ্য মন্ত্রকের, তবে চীনে সেখানে যেভাবে এই হিউম্যান মেটা নিউমো ভাইরাস ছড়িয়ে পড়ছে এবং সেক্ষেত্রে ভারতে বেঙ্গালুরুতে সেখানে 8 মাস এবং 3 মাসের শিশুর মধ্যে ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। যদিও স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে এই চীনা ভাইরাসের সংক্রমণ নয়, এমনটাই কিন্তু স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হচ্ছে। বেঙ্গালুরুতে ভাইরাসে আক্রান্ত হয়েছে 3 মাস এবং 8 মাসের 2 শিশু। যেভাবে চীনে ক্রমশ লাফিয়ে বাড়ছে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা, সেক্ষেত্রে ভারতেও আজ সকালবেলাতেই 8 মাসের এবং 3 মাসের 2 শিশুর শরীরে এই ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। ভারতে HMPVতে আক্রান্ত হওয়া চতুর্থ রিপোর্ট। 2টি রিপোর্ট কর্ণাটকের এবং একটি আহমেদাবাদের এবং কলকাতাতেও আক্রান্ত 6 মাসের একটি শিশু। আমরা এই নিয়েই কথা বলবো। অঙ্কুর ভট্টাচার্য সহকর্মী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অঙ্কুরদা, চীনে আমরা দেখছি যে এই হিউম্যান মেটানিউমো ভাইরাস কিভাবে সংক্রমণ ছড়াচ্ছে, ভারতেও তার সন্ধান পাওয়া গিয়েছে। ভারতের যারা বাসিন্দা রয়েছেন তাদের ক্ষেত্রে কি এটা কোনো আশঙ্কার কারণ থাকছে? কতটা উদ্বেগের হতে পারে? অঙ্কুরদা, শোনা যাচ্ছে আমার কথা? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
আমরা আবারও কথা বলার চেষ্টা করব, তবে আপনাদেরকে জানিয়ে রাখবো হিউম্যান মেটানিউমো ভাইরাস চীনে ক্রমশই লাফিয়ে বাড়ছে। এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ভারতেও সোমবার সকালে 8 মাসের এবং 3 মাসের 2 শিশুর শরীরে এই ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে এবং যা নিয়ে ইতিমধ্যেই চিন্তার ভাঁজ পড়েছে। যদিও চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে বেঙ্গালুরুর এই ভাইরাসের সংক্রমণের কোনো যোগ নেই বলে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে। আমরা আবারও কথা বলার চেষ্টা করব। অঙ্কুর ভট্টাচার্য সহকর্মী টেলিফোনে রয়েছেন। অঙ্কুরদা, চীনের পর আমরা দেখছি যে বেঙ্গালুরুতে সেখানেও এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার খবর উঠে এসেছে, শিশুরা আক্রান্ত হয়েছে। ভারতের জন্য এটা কতটা উদ্বেগের? কোনো আশঙ্কার কারণ থাকছে কি? এই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে ডিজিএইচএস ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেসের পক্ষ থেকে বলা হয়েছিল এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এবং তারপরে আমরা দেখলাম আজকে এই মুহূর্ত পর্যন্ত মোট 4টি রিপোর্ট পাওয়া গেছে HMPV আক্রান্ত হওয়ার। এর মধ্যে কর্ণাটকের 2 জন, গুজরাটের আহমেদাবাদে 1 জন এবং শহর কলকাতায় 1 জন। কর্ণাটকের যে 2 জন সেই 2 জনও যথেষ্ট ছোট শিশু এবং কলকাতায় মানে প্রধানত শিশুদের উপরেই আক্রমণটা হচ্ছে। হিউম্যান মেটানিউমো ভাইরাসের ক্ষেত্রে বলাই হয়েছিল শিশু এবং বৃদ্ধরা বেশি এক্ষেত্রে এই রোগের ক্ষেত্রে তাদের উপর আক্রমণ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম তাদের ক্ষেত্রেও হতে পারে। এক্ষেত্রে কর্ণাটকের 2টি কেসের পাশাপাশি গুজরাটের আহমেদাবাদে 1 জন ইনফেক্টেড হয়েছে। কলকাতা শহরে HMPV খোঁজ পাওয়া গিয়েছে 5.5 মাসের একটি শিশু বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এবং এই প্রত্যেকটি ক্ষেত্রেই এখনো পর্যন্ত একমাত্র কলকাতার ক্ষেত্রেই যেটা জানতে পারা যাচ্ছে যে এক্ষেত্রে এই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন হওয়ার আগে মুম্বাই থেকে এসেছিল। বাকি কর্ণাটকের যে 2 জন তাদের কোনো ট্রাভেল হিস্ট্রি ছিল না। এই কলকাতার তিনি ডিসেম্বর মাসের 12 তারিখ বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে তিনি কলকাতায় তখন আসছিলেন, বিমানে এসেছিলেন। তারপরে বাচ্চাটির শরীর খারাপ হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন হয় এবং সেখানে HMPV ধরা পড়ে। 10-12 দিনের চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা হয় বাচ্চাটিকে এবং সেই বাচ্চাটি আবার মুম্বাইতে ফিরে গেছে বলে জানতে পারা যাচ্ছে। এবং হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বাচ্চাটি, এই শিশু HMPV তে আক্রান্ত হয়েছিল, পজিটিভ ছিল। এবং এর আগেও গত 1 বছরেও এরকম কয়েকটা কেস পাওয়া গিয়েছে, কিন্তু এরকম ভয়ের কোনো কারণ নেই। যে সমস্ত উপসর্গ সেই সমস্ত উপসর্গ অনুযায়ী প্রতিকার করা সম্ভব। 10-12 দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবে, তবে সতর্কতা অবলম্বন করতে হবে এটাই বলা হচ্ছে বারংবার। যেটা ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস পক্ষ থেকেও একই কথা বলা হয়েছিল যে 2001 সালে নেদারল্যান্ডসে এই রোগ চিহ্নিত হওয়ার পর গত 25 বছরের প্রতিষেধক হয়তো আবিষ্কার হয়নি, কিন্তু তার মানে এই নয় যে এই HMPV কোনো মহামারী বা অতিমারীতে রূপান্তরিত হতে পারে। সেই ধরনের ভয় নেই। এবং ভারত সরকার জানে, ডিজিএইচএস জানে যে এটাকে কিভাবে কাউন্টার করতে হয়, কিভাবে মোকাবিলা করতে হয়, সেই সংক্রান্ত পরিকাঠামো আমাদের রয়েছে। এবং প্রত্যেক চিকিৎসকও এই রোগকে মোকাবিলা করার যে পদ্ধতি সেই সম্পর্কে অবগত বলেই ডিজিএইচএস এর পক্ষ থেকে গতকালই জানানো হয়েছিল। আজকে এখনো পর্যন্ত মোট 4টি কেস ধরা পড়েছে বলেই আমরা জানতে পারছি, 2টি কর্ণাটকে এবং 2টি যে কর্ণাটকে যারা 2 জন আক্রান্ত হয়েছে এই HMPV-তে তাদের কোনো ট্রাভেল হিস্ট্রি ছিল না। তার মানে চায়না থেকে যে ভাইরাসের স্ট্রেনটা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল, সেই কোনো আশঙ্কা কিন্তু এই মুহূর্তে থাকছে না। এই 2টি শিশুর ক্ষেত্রে তারা বাইরে থেকে কোনোভাবেই তাদের উপর কোনো হামলা হয়নি। অর্থাৎ এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপাতত ধন্যবাদ। অঙ্কুর ভট্টাচার্য প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। চারটে চারদিকে এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আরো একবার ছত্তিশগড়ের বিজাপুরের দিকে নজর রাখবো, কারণ বিজাপুরে পুলিশের গাড়িতে আজকে যেভাবে আইডি বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে এবং সেই ঘটনার জেরে 9 জন জওয়ানের মৃত্যুর ঘটনা ঘটেছে, বেশ কয়েকজন আহত হয়েছেন। সেই যে ছবি, এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এর যে তীব্রতা, যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা, যার জেরে এই নিরাপত্তা বাহিনীর গাড়ি যেভাবে ভাঙচুর হয়েছে এবং তারপর গাছের ওপর উঠে গিয়েছে। আপনাদেরকে ওয়াটার মার্ক করে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে সার্কেল করে এই মুহূর্তে দেখাচ্ছি যেভাবে সেখানে এইভাবে গাড়ি গাছের ওপর উঠে গিয়েছে এবং যারা নিরাপত্তা বাহিনীর দায়িত্বে ছিলেন, যে জওয়ানরা ছিলেন, তাদেরও দেহাংশ বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। এই ভয়াবহ আইইডি বিস্ফোরণের জেরে ছত্তিশগড়ের বিজাপুরে সেখানে শনিবার অভিযান চলছিল, শনিবার থেকে সেই অভিযান চলছিল, আর আজকে এই ঘটনা ঘটেছে সেখানে। আমরা আপনাদেরকে শোনাবো বস্তরের আইজি পি
সুন্দর রাজ তিনি কি বক্তব্য রেখেছেন, কি বলেছেন তিনি, শুনুন। विगत दो तीन दिनों से जिला बीजापुर नारायणपुर और दंतेवाड़ा के सीमावर्ती इलाके में सुरक्षा बल द्वारा अभियान संचालित की जा रही थी। इस अभियान में टोटल अब तक 5 माओवादी की डेड बॉडी रिकवर की गई थी। हमारे एक जवान मुठभेड़ में उनका शहादत भी हुआ। तत्पश्चात अभियान के बाद सर्चिंग को पूर्ण करके सुरक्षा बल द्वारा वापस बेस कैंप आ रहे थे। इस दौरान जिला बीजापुर की बेदरे एवं कुट्टू के बीच में अम्बेली के पास माओवादी द्वारा लाए गए एक आईडी ब्लास्ट की चपेट में आने से हमारा एक वाहन आईडी के चपेट में आ गई थी। उसमें सवार हमारा 8 डीआरजी दंतेवाड़ा के जवान का शहादत हो गई, तो उसके एक ड्राइवर का भी शहादत हो गई। कुल 9 का शहादत का भी जानकारी प्राप्त हो रहे थे। उस स्पॉट में अभी रीइंफोर्समेंट टीम और अन्य जितना भी जो इवैक्यूएशन टीम पहुंच गए थे। अभी तक जो प्राथमिक जानकारी अनुसार कुल सुरक्षा बल का 8 एवं एक ड्राइवर कुल 9 लोग का इस घटना में शहादत हो गए थे। और विस्तृत जानकारी जैसा घटनास्थल का इंस्पेक्शन के बाद फिर और भी जैसा फील्ड से जो जानकारी है उसी के पश्चात हम बता पाएगा। जैसा भी जो प्राथमिक जानकारी है सर, एक वाहन आईडी ब्लास्ट में चपेट मारने कारण से उसमें सवार टोटल जैसा 8 जवान डीआरजी का और एक ड्राइवर कुल 9 का अभी कैजुअलिटी हो गए थे। আপনারা শুনলেন বস্তরের আইজিপি সুন্দর রাজ তিনি ঠিক কি বলেছেন এবং সেই ছবিও আপনাদের সামনে রাখছি যেখানে এই আইডি বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে। আমরা এই নিয়ে কথা বলবো। ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৌপিয়া দি, অত্যন্ত ভয়াবহ ঘটনা, কি আপডেট এখনো পর্যন্ত? দেখো, আমরা যে আপডেট এখনো পর্যন্ত পাচ্ছি যে আজকে দুপুর 2:15 নাগাদ যখন আমরা এই যে জয়েন্ট অপারেশন চলছে মাওবাদী দমনে, সেই জয়েন্ট অপারেশন থেকে ফিরতি পথে যখন এই পুলিশ ভ্যানটি আসছিল তখন কুত্রু বেদরে সড়কের ওপর ল্যান্ডমাইন ব্লাস্ট ঘটায় মাওবাদীরা এবং ভয়াবহ যে বিস্ফোরণ, যেটা তুমিও দেখাচ্ছিলে যে আমরা এখন যে ছবিটা দেখতে পাচ্ছি রেড সার্কেল করে, যে ওই পুলিশ ভ্যানের যে অংশ সেই অংশ গাছের একদম মগডালে উঠে গেছে এবং যেভাবে যে ভয়াবহতা সেটা বোঝা যাচ্ছে যে কতটা তীব্র এই বিস্ফোরণ, যার কারণে পুলিশ ভ্যানের অংশ মগডালে উঠে গেছে। শুধু তাই নয়, আমরা যদি যে ক্রেটারটা তৈরি হয়েছে, যে গর্তটা তৈরি হয়েছে এই আইইডি বিস্ফোরণের ফলে তার দিকে তাকাই তাহলেই আমরা বুঝতে পারবো যে যথেষ্ট বড় মাত্রার এই ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং ডিআরজি দান্তেওয়াড়া ডিআরজির 8 জওয়ান এবং চালক সহ মোট 9 জনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি এবং যেটা ইতিমধ্যেই আইজি বাস্তারের তরফ থেকে কনফার্মও করা হয়েছে। এবং অত্যন্ত যেটা তাৎপর্যপূর্ণ অভিক, আমরা যেভাবে দেখছিলাম যে এই অবুজমার এবং সংলগ্ন এলাকায় যেভাবে লাগাতার মাওবাদী দমন অপারেশন চলে যাচ্ছে এবং যেভাবে পরপর এনকাউন্টার, সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি যে মাওবাদীদের তরফে বেশ বড়সড় ক্ষয়ক্ষতি হয়েছে, যেখানে একাধিক শীর্ষস্থানীয় মাওবাদী নেতা তাদের এনকাউন্টারে মৃত্যু হয়েছে। এবং একদম সাম্প্রতিকতম যে আপডেট, আমরা গত পরশু থেকে যে এনকাউন্টার চলছে, যে মাঝে মাঝে থেমে থেমে যে এনকাউন্টার চলছে, সেখানে আমরা জানি যে 5 জন মাওবাদী, যারা উর্দিধারী মাওবাদী, তাদের দেহ তাদের উদ্ধার করা হয় এবং যার মধ্যে 2 জন মহিলা মাওবাদীও ছিলেন। এবং যেটা আইজি পুলিশ সূত্রে যেটা খবর, যে এই নিহত নকশালীদের মধ্যে যে দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির যে পিএলজিএ প্ল্যাটুন নাম্বার 32 তার সিনিয়র কাডার রয়েছে বলে তারা মনে করছেন এবং যার শনাক্তকরণের যে শনাক্তকরণ অনেকটাই এগিয়ে গেছে এবং যে সম্পর্কে আরো নিশ্চিত হতে চাইছেন পুলিশ অফিসাররা। ঠিক সেই সময় দাঁড়িয়ে এই সুযোগকে কাজে লাগিয়ে যখন ফোকাসটা পুরোটাই হচ্ছে ওই এনকাউন্টারের দিকে, সেই সময় ফিরতি পথে পুলিশ ভ্যানের ওপর এই আইডি ব্লাস্ট ঘটানো হলো এবং যেখানে একটা বড়সড় ধাক্কার মুখে ফেলা হলো প্রশাসনকে। বলা যেতে পারে যে মাওবাদীদের তরফ থেকে একটা মরণ কামড়ের চেষ্টা। একেবারেই আমরা দর্শকদেরকে আরেকবার সেই ছবিটা দেখিয়ে রাখি, আবারও কথা বলবো মৌপিয়া দিয়ে। এবং সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেখানে কুত্রু বেদরে রোডে যে বিস্ফোরণের ঘটনা এবং নিরাপত্তা বাহিনীর গাড়িতে এই আইডি বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে এবং চালক সহ 9 জন জওয়ান তাদের মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন আহতও হয়েছেন। এবং শনিবারও নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে যে সংঘর্ষের লড়াই আমরা দেখেছিলাম, 5 জন মাওবাদী তাতে মৃত্যু হয়েছিল এবং তারপর অভিযান শেষ করে ফেরার পথে আজকে এই ধরনের ঘটনা, অত্যন্ত ভয়াবহ সেই ঘটনা। আমরা আবারও কথা বলবো। ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৌপিয়া দি, ছত্তিশগড় মানেই আমরা জানি যে মাওবাদী অধ্যুষিত একটা এলাকা। কোথাও গিয়েও মাওবাদীদের এই যে পাল্টা প্রত্যাঘাত, এটা কি আরো বড়সড় মাথাচাড়া দিচ্ছে তারা? দেখো, আমরা যদি দেখে আসি যে ছত্তিশগড়ের 80-র দশকের সময় থেকেই আমরা দেখেছি যে মাওবাদীদের খুব স্ট্রং বেস এই ছত্তিশগড় এবং অবুজমার সংলগ্ন বিস্তীর্ণ এলাকা, যেটা একদম মাওবাদীদের অভয়ারণ্য ছিল এবং যেখানে একটা সময় প্রশাসনের সেখানে প্রবেশ অবধি ছিল না, যে জায়গাটা কার্যত মুক্তাঞ্চল ছিল
মাওবাদীদের, সেখানে কিন্তু সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি বারংবার মাওবাদী দমনে প্রশাসন উদ্যোগী হয়েছে এবং যেখানে দাঁড়িয়ে পরপর এনকাউন্টার আমরা দেখেছি, লাগাতার একের পর এক এনকাউন্টারের খবর এই অবুঝমার এলাকা থেকে উঠে আসে এবং এই সাম্প্রতিক অতীতে আমি আগেও যেমন বললাম যে বিভিন্ন সময় আমরা দেখেছি যে এই এনকাউন্টার এবং তার পরবর্তী সময়ে মাওবাদীদের একটা বড় সংখ্যায় মাওবাদীদের যে সব সেটা উদ্ধারের ঘটনা ঘটেছে। কোনো কোনো জায়গায় মাওবাদীরা তারা গ্রামবাসীদের শিল্ড করে প্রত্যাঘাতের চেষ্টা করেছে, এই খবরও সামনে এসেছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মাওবাদীরা কিন্তু পাল্টা প্রত্যাঘাতের পথে হাঁটলো প্রশাসনকে এই বার্তা দিতে যে যখন তারা এই পরপর এনকাউন্টারে কার্যত কোণঠাসা, সেই সময় দাঁড়িয়ে খুব কৌশলগতভাবে স্ট্র্যাটেজিক্যালি এই প্রত্যাঘাতের পথটা বেছে নিল মাওবাদীরা। একেবারে আমাদের ধন্যবাদ ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে বিজাপুরে, সেখানে যে আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে এবং সেই বিস্ফোরণের যে ভয়াবহতা এবং সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। গাড়ি যেভাবে ভাঙচুর হয়ে গিয়ে ওপরে উঠে গিয়েছে, গাছের একেবারে ওপরে উঠে গিয়েছে, সার্কেল করে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের সামনে। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেখানে কুত্রুবেদ্র রোডে বিস্ফোরণের যে ঘটনা, ক্ষতিগ্রস্ত হয়েছে নিরাপত্তা বাহিনীর গাড়ি এবং সেই হামলা চলেছে এবং শনিবার মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং তারই পাল্টা প্রত্যাঘাত বলা যেতে পারে আজকে, এবং যে ঘটনাতে 9 জন জওয়ানের মৃত্যুও হয়েছে এবং এই মৃত 9 জনের মধ্যে 8 জন নিরাপত্তা বাহিনীর সদস্য এছাড়া একজন গাড়ির চালক ছিলেন, তাদের মৃত্যুর ঘটনা হয়েছে। আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটায় মাওবাদীরা। বিজাপুর জেলার বেদ্রে রোডেই বিস্ফোরণ হয়েছে এবং গতকাল ছত্তিশগড়ের জঙ্গলে সেখানে মাওবাদী দমন অভিযান শেষ করে ফেরার পথে এই ধরনের ঘটনা ঘটেছে। আপনাদেরকে শোনাবো বস্তরের আইজি পি সুন্দর রাজ, তিনি কি বলেছেন শুনুন। विगत दो तीन दिनों से जिला बीजापुर नारायणपुर और दंतेवाड़ा के सीमावर्ती इलाके में सुरक्षा बल द्वारा अभियान संचालित की जा रही थी। इस अभियान में टोटल अब तक 5 माओवादियों की डेड बॉडी रिकवर की गई थी। हमारे एक जवान मुठभेड़ में उनका शहादत भी हुआ। तत्पश्चात अभियान के बाद सर्चिंग को पूर्ण करके सुरक्षा बल द्वारा वापस बेस कैंप आ रहे थे। इस दौरान जिला बीजापुर की बेदरे एवं कुट्टू के बीच में अम्बेली के पास माओवादी द्वारा लाए गए সাংবাদিক বৈঠকে পুলিশ কমিশনার, সরাসরি নজর রাখবো সেদিকে। থ্যাংক ইউ। আপনারা দেখলেন আমাদের মাননীয় নগরপাল রেজিস্ট্রেশন পোর্টাল উদ্বোধন করলেন, এটা এখন থেকে ওপেন থাকবে। আমরা জানি আপনারা সবাই আগ্রহ একটা জিনিস চাইছেন মাননীয় নগরপালকে শুনতে, মনোজ কুমার স্যারকে, আমাদের উদ্দেশ্য দিয়ে কিছু বলেছে। থ্যাংক ইউ। প্রথমেই আপনাদেরকে সকলকেই নতুন বছর 2025-এর অনেক অনেক শুভকামনা। আপনারা সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন। অ্যান্ড কলকাতা পুলিশের তরফ থেকে আপনাদেরকে সকলকেই আমাদের 2025-এ যে সেভ ড্রাইভ সেভ লাইফ ম্যারাথন হবে, ওখানে আপনাদেরকে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আসবেন, কভার করবেন এবং যদি পার্টিসিপেট করতে পারেন তাহলে আরও ভালো হবে। কম্পালসারি আছে স্যার। আমি ডিসি ট্রাফিক, জয়েন্ট সিপি ট্রাফিক এবং ওদের সমস্ত টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি ফর অর্গানাইজিং অ্যানাদার 5th edition of Save Drive Save Life Marathon. এর পারপাস ডিসি ট্রাফিক ডিটেলস বলেছেন। পারপাস যেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী 2016 সালে এই প্রোগ্রামটা শুরু করলেন। আমি অ্যাজ এ ডিসি ট্রাফিক আমি দেখেছি, আমি যখন ডিসি ট্রাফিক ছিলাম আমাদের অ্যাভারেজ অ্যানুয়াল ডেথ ডিউ টু অ্যাক্সিডেন্ট, ফ্যাটাল অ্যাক্সিডেন্ট আমাদের প্রায় 400+ ছিল। 2016-র পর যখন এই স্পেশাল ড্রাইভ নেওয়া হলো সারা স্টেটে, তারপর থেকে দেখেছি আমরা আমাদের পারফরমেন্স অনেকটা ইমপ্রুভ হয়েছে। লাস্ট ইয়ারের ফিগার যেটা আমরা পেয়েছি 191 ক্যাজুয়ালিটি হয়েছে। আমাদের এরিয়া অনেক বেড়েছে।
অনশনের ৪২তম দিনেও কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়াল স্বাধীনতা পরবর্তী সময়ে এখনো পর্যন্ত দীর্ঘতম অনশন চলছে তার। শস্যের ন্যূনতম সহায়ক মূল্য সহ একাধিক দাবি রয়েছে কৃষকদের এবং যার কারণে অনশনও করছেন ওই কৃষক নেতা। তার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত রয়েছে চিকিৎসকরা। ৪২ দিন পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তিনি অনশন জারি রেখেছেন কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়াল। আপনারা জানেন যে যেভাবে কৃষকরা তারা যে প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাদের যে একাধিক দাবি দেওয়া রয়েছে এবং তাদেরই কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়াল তিনি অনশন জারি রেখেছেন। ৪২ দিন ধরে তার এই অনশন জারি রয়েছে এবং তার শারীরিক সুস্থতা নিয়েও কিন্তু এই মুহূর্তে চিন্তায় রয়েছেন প্রত্যেকে। শস্যের ন্যূনতম সহায়ক মূল্য সহ আরো একাধিক দাবি রয়েছে কৃষকদের এবং একদিকে যখন প্রতিবাদ চলছে এবং কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়াল তিনিও অনশনে জারি রেখেছেন। ৪২ দিন ধরে তিনি এই অনশন চালিয়ে যাচ্ছেন এবং স্বাধীনতা পরবর্তী সময়ে এখনো পর্যন্ত দীর্ঘতম অনশন এটি। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। আশিস দা, কৃষকদের প্রতিবাদ আন্দোলন চলছে, অন্যদিকে জগজিৎ সিং দাল্লেওয়াল তিনি যেভাবে ৪২ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন, কি অবস্থায় রয়েছেন, তার শারীরিক অবস্থা কি রকম, কি জানতে পারা যাচ্ছে? দেখো প্রথমেই আমি যে কথাটা বলি যে আমরা অত্যন্ত আশঙ্কা এবং উদ্বেগের মধ্যে আছি। প্রবীণ কৃষক নেতা জগজিৎ দাল্লেওয়ালের শরীর বেশ খারাপ হয়ে গিয়েছে। তার ৪২ দিন অতিক্রান্ত হলো, এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই বিরোধ মেটাবার জন্য কোনো উল্লেখযোগ্য পদক্ষেপই করেনি। আমাদের বিভিন্ন অনশনের যে অভিজ্ঞতা বা মেডিকেল অভিজ্ঞতা আমাদের আছে, তাতে বলা যেতে পারে যে জীবনের আশঙ্কা দেখা দিয়েছে জগজিৎ সিং দাল্লেওয়ালের। আমরা জানি যে স্বাধীনতা সংগ্রামের সময়ও অনেক বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী তারা ব্রিটিশ কারাগারে অনশন করেছিলেন এবং বাঘা যতীন দাসের মতো বিপ্লবীরা তারা অনশন করে মৃত্যুও বরণ করেছিলেন। সেই সব অভিজ্ঞতা আমাদের রয়েছে এবং সেদিক থেকে বলতে পারা যায় যে দাল্লেওয়ালের শারীরিক পরিস্থিতি কিন্তু সংকটজনক। এবং এটাও ঠিক যে ভারতবর্ষে আমৃত্যু অনশনের যে সমস্ত রেকর্ড রয়েছে তাতে স্বাধীন ভারতবর্ষে এটাই দীর্ঘতম অনশন, আমৃত্যু অনশনের এটাই দীর্ঘতম নিদর্শন। আমরা কলকাতাতে পশ্চিমবঙ্গে অবশ্য একটি দীর্ঘ অনশন দেখেছিলাম, যথেষ্ট দীর্ঘ। সেই অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ২০০৬ সালে সিঙ্গুরে অনিচ্ছুক কৃষকদের থেকে জমি অধিগ্রহণের বিরুদ্ধে ডিসেম্বর মাসের ৪ তারিখে তিনি অনশন শুরু করেছিলেন ২০০৬ সালে। সেই অনশন চলেছিল ২৯ ডিসেম্বর পর্যন্ত, কিন্তু সেটা ছিল ২৬ দিনের অনশন। এবারে এই যে অনশন দাল্লেওয়ালের সেটা তার থেকেও বেশি হয়েছে, ৪২ দিন অনশন চালিয়ে যাচ্ছেন তিনি। অবশ্যই দেশবাসী আশা করে যে কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ নেবেন। ইতিমধ্যে কোর্টেরও অর্ডার হয়েছে দাল্লেওয়ালকে চিকিৎসা দেওয়ার ব্যাপারে, কিন্তু সে ব্যাপারে পাঞ্জাব সরকার কি করছে সেটাও স্পষ্ট নয়। এক কথায় গোটা ভারতবাসী অবাক হয়ে দেখছে যে একজন প্রবীণ কৃষক নেতা এইভাবে তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, অথচ ভারত সরকার থেকে শুরু করে সবাই যেন কেরম থমকে রয়েছেন, দর্শকের ভূমিকা পালন করছেন। এটা স্বাধীন ভারতবর্ষে দেখতে হচ্ছে। এটা দেখে কিন্তু যথেষ্ট বেদনা অনুভব করছেন ভারতীয় আম জনতা। হ্যাঁ অভিজ্ঞ আশুসদা, সেক্ষেত্রে এই যে কৃষকদের যে আন্দোলন, দীর্ঘদিন ধরে এই আন্দোলন চলে যাচ্ছে এবং আপনি যেমনটা বলছিলেন যে স্বাধীনতা পরবর্তী সময় এই যে বিভিন্ন অনশন আমরা দেখেছি, কিন্তু দীর্ঘতম অনশন বলা যেতে পারে এটিকে। ৪২ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন জগজিৎ সিং দাল্লেওয়াল। কেন্দ্রের তরফ থেকে, তাদের তরফ থেকে কোনো বার্তা, কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে না? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের সঙ্গে। আমরা আবারও কথা বলবো। আশিস চট্টোপাধ্যায় পলিটিক্যাল এডিটর আমাদের সঙ্গে রয়েছেন। আশিস দা, যে বিষয়টা জানতে চাইছিলাম যে আপনিও যেমনটা বলছিলেন যে ভারতের স্বাধীনতা পরবর্তী যে সমস্ত অনশন আমরা দেখেছি তার মধ্যে দীর্ঘতম অনশন এটি, ৪২ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে কৃষকরা তাদের মতন করে প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাচ্ছে। কেন্দ্র তাদের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বার্তা, কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন?
দেখো, এটাই আমাদের কাছে সব থেকে বেশি উদ্বেগের এবং আশঙ্কার ব্যাপার যে কেন্দ্রীয় সরকার বা সংশ্লিষ্ট পক্ষগুলো এই কৃষক আন্দোলনকে যাতে তার যুক্তিসঙ্গতভাবে শেষ করা যায় সেজন্য তাদের দাবি দেওয়াগুলো নিয়ে আলাপ আলোচনা করা অথবা একটা আলোচনার প্রক্রিয়া শুরু করা যাতে ডাল লেভেলের অনশন আপাতত শেষ হতে পারে, সেরকম কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। আমাদের মনে আছে এর আগে যখন 3টি কৃষি আইন করা হয়েছিল তার বিরুদ্ধে ব্যাপক কৃষক আন্দোলন গড়ে উঠেছিল এবং তখন আন্দোলনের চাপে বাধ্য হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি আইন বাতিল করেছিলেন। সেই বক্তৃতায় তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, মিনিমাম সাপোর্ট প্রাইসের প্রতিশ্রুতি সহ তার কোনটাই বা রাখা হয়েছে প্রশ্ন উঠছে কৃষকদের তরফ থেকে। সেই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সরকার কি বলছে তা সম্পূর্ণ অস্পষ্ট এবং এইরকম অবস্থায় একজন প্রবীণ কৃষক নেতা তিনি অনশন করে মৃত্যু মুখে চলে যাচ্ছেন আর কেন্দ্রীয় সরকার চুপ করে দেখছে, দর্শকের ভূমিকা পালন করছে। এটাও দেখতে হচ্ছে স্বাধীন ভারতবর্ষে স্বাধীনতার 75তম বছরে এসে, এটা সত্যিই অত্যন্ত দুঃখের। অভিক, ধন্যবাদ আপনাকে। পলিটিক্যাল এডিটর আশুষ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। যে খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রাখব, পার্থ চট্টোপাধ্যায় সহ 54 জনের বিরুদ্ধে ইডির চার্জ গঠন। সুজয় কৃষ্ণ ভদ্রের মেডিকেল রিপোর্ট জমা আদালতে। সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া সম্পন্ন। শুনানিতে ভার্চুয়ালি উপস্থিত পার্থ চট্টোপাধ্যায় ও সুজয় কৃষ্ণ ভদ্র। আদালতে ভার্চুয়ালি উপস্থিত শান্তনু ব্যানার্জি, অয়নশীল, সন্তু গাঙ্গুলি। অভিযুক্তদের বিরুদ্ধে থাকা অভিযোগ পড়ে শোনান বিচারপতি। তথ্য প্রমাণের ভিত্তিতেই অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন। পার্থ চট্টোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে জানালো আদালত। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, সুজয় কৃষ্ণ ভদ্র, মানিক ভট্টাচার্য সহ 6 জনের বিরুদ্ধে সোমবার চার্জ গঠন আদালতে এবং মোট 54 জনের বিরুদ্ধে ইডির এই চার্জ গঠন। পার্থ চট্টোপাধ্যায় সহ 54 জনের বিরুদ্ধে ইডির চার্জ গঠন। সুজয় কৃষ্ণ ভদ্রের মেডিকেল রিপোর্ট জমা আদালতে। সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া সম্পন্ন। শুনানিতে ভার্চুয়ালি উপস্থিত পার্থ চট্টোপাধ্যায় ও সুজয় কৃষ্ণ ভদ্র। আদালতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন শান্তনু ব্যানার্জি, অয়নশীল, সন্তু গাঙ্গুলি। অভিযুক্তদের বিরুদ্ধে থাকা অভিযোগ পড়ে শোনান বিচারপতি। তথ্য প্রমাণের ভিত্তিতেই অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন। পার্থ চট্টোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে জানালো আদালত। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেই পার্থ চট্টোপাধ্যায়, সুজয় কৃষ্ণ ভদ্র তাদের বিরুদ্ধে চার্জ গঠন। মোট 54 জনের চার্জ গঠন করা হয়েছে এবং আদালতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন শান্তনু ব্যানার্জি, অয়নশীল, সন্তু গাঙ্গুলি। তাদের বিরুদ্ধে অভিযোগগুলিও পড়ে শোনান বিচারক তিনি এবং বিচারক। পার্থ চট্টোপাধ্যায়ের প্রশ্ন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তার ভিত্তিতেই কি চার্জ গঠন করতে দেয়া হলো, এবং বিচারক জানান যে তথ্য প্রমাণ ছাড়া আদালতে আপনাদের বিরুদ্ধে চার্জ গঠন করেছে তা মনে করার কোনো কারণ নেই। আমরা এই নিয়েই কথা বলবো। সত্যসুন্দর ভট্টাচার্য নগর দায়রা আদালত থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি। এই নিয়ে আরো বিস্তারিত জানবো। সত্য, দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আজকে পার্থ চট্টোপাধ্যায়, সুজয় কৃষ্ণ ভদ্র সহ 6 জনের বিরুদ্ধে চার্জ গঠন করলো আদালত। আজকে নগর দায়রা আদালতে সিবিআই এর যে স্পেশাল কোর্ট, সেখানে বিচারক শুভেন্দু সাহার এজলাসে এই যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র আজকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। তিনি শারীরিক অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি সশরীরে। সেখানেই কিন্তু নার্সিংহোমে তার সঙ্গে ভার্চুয়ালি তার সঙ্গে কথা বলেন বিচারক শুভেন্দু সাহা এবং সেক্ষেত্রে সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে পিএমএলএ অ্যাক্ট অনুযায়ী সেই অভিযোগগুলো
পড়ে শোনান বিচারক, এবং তার ভিত্তিতে তিনি নির্দোষ কিনা জিজ্ঞাসা করা হলে তিনি দোষী বা নির্দোষ কিনা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন নির্দোষ। অন্যভাবে পার্থ চট্টোপাধ্যায় এবং অয়নশীল, সন্তু গাঙ্গুলি তাদের সঙ্গেও কিন্তু ভার্চুয়ালি কথা হয় বিচারকের, এবং সেখানে তাদের বিরুদ্ধেও কিন্তু নির্দিষ্ট পিএমএলএ যে অ্যাক্ট রয়েছে তাতে তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো তাদেরকে পড়ে শোনান বিচারক, এবং সেক্ষেত্রে তাদের বিরুদ্ধেও চার্জ গঠন করা হয়। অন্যদিকে সশরীরে আদালতে উপস্থিত ছিলেন মানিক ভট্টাচার্য, তার বিরুদ্ধেও যে সমস্ত অভিযোগ রয়েছে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই এর স্পেশাল কোর্টে বিচারক শুভেন্দু সাহার এজলাসে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সেগুলো তাকে পড়ে শোনানো হয়, এবং সেক্ষেত্রে তার বিরুদ্ধেও কিন্তু চার্জ গঠন করা হলো। আর বাকি যে সমস্ত মোট যে 54 জন রয়েছে তাদের বিরুদ্ধেও ক্রমান্বয়ে চার্জ গঠনের প্রক্রিয়া করা হবে, এমনটাই জানিয়েছেন আদালত, এবং বিচারক জানিয়েছেন যে আগামীকাল এই মামলার আবারও সকাল 11টায় শুনানি হবে, এবং সেখানে পরবর্তী যে সমস্ত অভিযুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে বলে জানানো হয়েছে। ধন্যবাদ তোমাকে। নগর দায়রা আদালত থেকে সত্যসুন্দর ভট্টাচার্য প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় সহ 54 জনের বিরুদ্ধে ইডির এই চার্জ গঠন, যেখানে এই চার্জ গঠন করা হয়েছে আজকে আদালতে। পাশাপাশি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন তারা। সুজয় কৃষ্ণ ভদ্রের মেডিকেল রিপোর্টও জমা করা হয়েছে আদালতে। একই সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া তাও সম্পন্ন হয়েছে। মোট 54 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয় আজকে আদালতে। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন শুনানিতে পার্থ চট্টোপাধ্যায় এবং সুজয় কৃষ্ণ ভদ্র। এছাড়াও আরও একাধিক জন তারাও উপস্থিত ছিলেন ভার্চুয়াল শুনানিতে। পার্থ চট্টোপাধ্যায়, সুজয় কৃষ্ণ ভদ্র আদালতে উপস্থিত ছিলেন ভার্চুয়ালি। শান্তনু বন্দ্যোপাধ্যায়, অয়নশীল, সন্তু গাঙ্গুলি অভিযুক্তদের বিরুদ্ধে থাকা অভিযোগ পড়ে শোনান বিচারপতি। তথ্য প্রমাণের ভিত্তিতেই অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন পার্থ চট্টোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে জানায় আদালত। আসবো পরের খবরে। 5 স্টার হোটেলে কেন বিজেপির সাংগঠনিক সভা? সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি। বিজেপি কর্মী অসহায় কর্মীদের পাশে না দাঁড়িয়ে টাকা আত্মসাতের অভিযোগ। প্রাক্তন রাজ্য কমিটির সদস্যের চিঠিতে অস্বস্তিতে রাজ্য বিজেপি নেতৃত্ব। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে এই চিঠি পাঠানো হয়েছে। বিজেপি কর্মী তিনি চিঠি পাঠিয়েছেন, এবং এই চিঠিতে অসহায় কর্মীদের পাশে না দাঁড়িয়ে টাকা আত্মসাৎ করা হয়েছে এমনই অভিযোগও করেছেন ওই বিজেপি কর্মী, এবং যার কারণে প্রাক্তন রাজ্য কমিটির সদস্যের চিঠিতে অস্বস্তি বেড়েছে রাজ্য বিজেপি নেতৃত্বের। 5 স্টার হোটেলে কেন বিজেপির সাংগঠনিক সভা, সেই প্রশ্নই তুলেছেন তিনি। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। অঞ্জনদা, জেপি নাড্ডাকে যে চিঠি পাঠিয়েছেন বিজেপি কর্মী জানিয়ে রাজ্য বিজেপির অস্বস্তি বেড়ে চলেছে, কি উল্লেখ করা হয়েছে সেই চিঠিতে? দেখো, ঠিকই বলেছো যে গত শনিবার এই বৈঠকটি হয়, এবং এই বৈঠক নিয়ে কার্যত জেলা বিজেপির নেতৃত্ব বা জেলা বিজেপির কর্মীদের মধ্যে একটা ক্ষোভ জন্মেছে। কারণ নানা সময় কাজের প্রয়োজনে তারা যখন রাজ্যে তাকে টাকা চায় তখন বলা হয় টাকা নেই। বহু বিজেপি কর্মী এখনো ঘর ছাড়া, তাদের পরিবার কিভাবে চলছে নেতারা খোঁজ রাখেন না। ফলে এইরকম জায়গায় যখন জেলায় জেলায় কর্মীদের এই অবস্থা, তখন কেন একটা বর্ধিত সভা বা একটা সাংগঠনিক সভার জন্য 5 তারা হোটেল ভাড়া করা হয়? এই প্রশ্নটাই তুলে জেপি নাড্ডাকে চিঠি লিখেছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি, এবং তিনি তার সঙ্গে আমাদের কথা হচ্ছিল। তিনি বলেছেন যে তিনি যেখানে থাকেন তার আশেপাশে বহু কর্মী এখনো ঘরে ফেরেননি, তাদের পরিবার চলে না। সেই সব জায়গায় সাহায্য না করে কেন এই অপচয়, এটাই মূলত তিনি দেখাতে চেয়েছেন এই চিঠির মাধ্যমে জেপি নাড্ডার কাছে। এবং তিনি অভিযোগ করে বলেছেন যে অবিলম্বে এই ধরনের মিটিং বন্ধ হোক। রাজ্য দপ্তরে যথেষ্ট জায়গা আছে মিটিং করার, ফলে সেখানে এই মিটিং এর ব্যবস্থা হোক। 5 তারা হোটেলে এই মিটিং এর ফলে জেলায় জেলায় কর্মীদের মধ্যে কিন্তু ভুল বার্তা যাচ্ছে। চিঠি পাঠানো হয়েছে এবং যাতে টাকা আত্মসাৎ করা হয়েছে সেই গুরুতর অভিযোগও তিনি এনেছেন। রাজ্য বিজেপি নেতৃত্ব তাদের তরফ থেকে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? না, এখনো পর্যন্ত এই নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্বাভাবিক, এখনই তারা এই নিয়ে প্রতিক্রিয়া দেবেন, কারণ কেন্দ্রীয় নেতৃত্ব এই বৈঠকে উপস্থিত ছিলেন।
ফলে তিনি যে অভিযোগ করেছেন সেই অভিযোগটা অনেকে বলছেন, মানে জেলার নেতারা বলছেন যে এই টাকা আত্মসাতের জন্য এই ধরনের মিটিং এর ব্যবস্থা করা হয়। ফলে অভিযোগের তীর কিন্তু রাজ্য নেতৃত্বের দিকেই তারা ছুড়ে দিচ্ছেন জেলার এই সমস্ত কর্মীরা। বিজেপির মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে শনিবারের এই বৈঠককে কেন্দ্র করে। ধন্যবাদ। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিল। 5 স্টার হোটেলে কেন বিজেপির সাংগঠনিক সভা? সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তাকে চিঠি পাঠিয়েছেন রাজ্য বিজেপির এক কর্মী এবং সেই চিঠিতে এই বিষয় নিয়ে তিনি অভিযোগ করেছেন যে অসহায় কর্মীদের পাশে না দাঁড়িয়ে টাকা আত্মসাৎ করা হচ্ছে, এমনই অভিযোগ এনেছেন। এই গুরুতর অভিযোগ তিনি জানিয়েছেন জেপি নাড্ডা। দার্জিলিং বেড়াতে গিয়ে মৃত্যু হলো পর্যটকের। মৃত পর্যটক দীপাঞ্জন সাহা হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা। তেসরা জানুয়ারি দার্জিলিংয়ে গিয়েছিলেন তিনি। অসুস্থ হলে দার্জিলিং জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তাকে। দার্জিলিংয়ে ঘুরতে গিয়েই মৃত্যু হলো এক পর্যটকের। হুগলির বাসিন্দা তিনি, যেমনটা জানা যাচ্ছে। সেখানে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত পর্যটক দীপাঞ্জন সাহা হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা। 3রা জানুয়ারি তিনি দার্জিলিংয়ে ঘুরতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর তাকে স্থানীয় হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। দার্জিলিং জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হুগলির ভদ্রেশ্বরের ওই বাসিন্দা। 3রা জানুয়ারি তিনি ঘুরতে গিয়েছিলেন দার্জিলিংয়ে। ঘুরতে গিয়েই মৃত্যু হলো ওই পর্যটকের। হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা দীপাঞ্জন সাহা। 3রা জানুয়ারি তিনি দার্জিলিংয়ে ঘুরতে গিয়েছিলেন এবং ঘুরতে গিয়েই মৃত্যু হলো তার। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর দার্জিলিং জেলা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হুগলির ভদ্রেশ্বরের ওই বাসিন্দা। 3রা জানুয়ারি দার্জিলিংয়ে ঘুরতে গিয়েই মৃত্যু হয় তার। দার্জিলিং বেড়াতে গিয়ে মৃত্যু হলো পর্যটকের। মৃত পর্যটক দীপাঞ্জন সাহা হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা। 3রা জানুয়ারি দার্জিলিংয়ে গিয়েছিলেন ঘুরতে এবং সেখানে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। দার্জিলিং জেলা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বিনয় শঙ্কর আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি। বিস্তারিত জানবো। বিনয়, ঠিক কি ঘটনা ঘটেছে, কি খবর রয়েছে? ওনারা সবাই লামা আটাতে একটা হোমস্টেতে ওনারা থেকেছেন। আর কালকে 5 তারিখ ওনারা দার্জিলিং শহর ঘুমিয়ে ফিরে আবার উনি লামা আটার জন্য যাচ্ছিল। সে যাওয়ার সময় ওনার নিঃশ্বাসের প্রবলেমের জন্য খুব অসুবিধা হচ্ছিল। সেই বিকালবেলা ওনাকে দার্জিলিং ডিস্ট্রিক্ট হাসপাতাল আনা হয়েছে। যে আনার আগেই ওনার মৃত্যু হয়ে গেছে, ডাক্তার ব্লাড ডেথ ডিক্লেয়ার করেছে। ধন্যবাদ তোমায়। বিনয় শঙ্কর আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। 4টেই চারদিক এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।